ওয়েলকাম ইনটু মাই চ্যানেল এডুকেয়ার। তোমাদের যারা 2022 টেট পাস করে রয়েছো এবং তোমরা আশা করছো যে ইন্টারভিউ কবে হবে, তোমাদের যে একাডেমিক স্কোর যাদের কম রয়েছে, যারা আউট অফ 40-এর মধ্যে হয়তো স্কোরটা অনেকটাই কম, 20, 22, 23, তাদের কি মনের মধ্যে ডাউট রয়েছে যে আমরা আদৌ কি ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে এগোতে পারবো, সেই সমস্ত বিষয় নিয়ে এবং মৈত্রী কমিশন গঠন হয়েছিল এবং সেখানে রিপোর্ট আদৌ কি আসবে, এবং যে 2022-এর কিছু ডিএলএড ক্যান্ডিডেট মামলা করেছে, যে বিএড এবং এনআইওএস-তে যারা ট্রেনিং করেছিল ওদের যে পিডিএফটা বের করতে হবে, এই সমস্ত বিস্তারিত তোমাদের আলোচনা করছি। ভালো করে গুরুত্বপূর্ণভাবে দেখে নাও, তাহলে সমস্তটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই দেখো যে 2014 এবং 2017 যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু চলছে এবং স্টেট লেভেল কাউন্সিলিংটা এখনো বাকি আছে। যত সম্ভব, যেহেতু 2 মাস পরে ভোট, তার আগে বেরিয়ে যাবে এবং আমার ধারণা এটা যে ওইটা বেরিয়ে গেলে কিন্তু 2022-এর রিক্রুটমেন্ট, বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া হওয়ার যে একটা প্রাথমিক ধাপ, সেটা কিন্তু শুরু হয়ে যাবে বা নোটিফিকেশন জারি করে দেবে এবং ভ্যাকান্সিটাও আউট করে দেবে। তার আগে বলি যে তোমাদের 2022-এ কিন্তু টেট পাস করেছিল 1.5 লাখ মতো, এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বিএড পাস ক্যান্ডিডেট ছিল এবং সঙ্গে ছিল এনআইওএস, এবং তার সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, মোটামুটি 1,20,000 মতো। সেখান থেকে বাদ দিয়ে মোটামুটি 2022-এ যারা ডিএলএড পাস রয়েছে, আনুমানিক 25 থেকে 30,000 মতো ক্যান্ডিডেট রয়েছে, এবং সেখান থেকে ভ্যাকান্সি কত দেবে সরকার, এবং যে বলেছিল 50,000 মতো ভ্যাকান্সি রয়েছে, সেটা কিন্তু আদৌ দেবে কিনা সেটা পরবর্তীকালে আগের ভিডিওতে বলেছিলাম। তোমাদের এবার যে ভ্যাকেন্সি দেখ না কেন, 10 হোক, 15 বা 20, 25 যাই দেখ না কেন, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অল্প হলেও লড়াই চালু রাখতে হবে। এবং তোমাদের দেখো যে মৈত্র কমিটি যে গঠন করা হয়েছিল তখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমলে হয়েছিল, এবং সমস্ত মামলা এখন সরে গেছে রাজশেখর মান্থারাম প্যানেলে। কাজেই তোমাদের ওই দিক থেকে কিন্তু মৈত্র কমিটির কোনো আপডেট বর্তমানে নেই। হয়তো সে আপডেট না আসাকালীনও কিন্তু 2024-এ কিন্তু রিক্রুটমেন্ট বা 2022-এর টেটে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে, এমনকি শেষ হয়ে যেতে পারে। তাই যাদের একাডেমিক স্কোর খুবই কম আছে তারা হয়তো ভয় পাচ্ছ যে আমরা আদৌ সামনেকার যা স্টুডেন্ট রয়েছে যাদের একাডেমিক স্কোর অনেকটা বেশি, তাদেরকে আমরা লড়াই করতে পারবো কিনা। তোমাদের বলে রাখি, তোমাদের লড়াই কিন্তু সকলের ক্ষেত্রে সমান রয়েছে, কারণ তোমরা যদিও যাদের স্কোর কম তাদের কিন্তু হাতে এখনো 10টা নম্বর পড়ে রয়েছে, এবং তোমাদের ওই 10টা নম্বরের জন্য লড়াই করতে হবে। তোমার দেখো, তোমাদের যাদের মাধ্যমিকে, মনে করো তোমাদের মাধ্যমিকে রয়েছে 5 আছে, এইচএসে রয়েছে 10, তোমাদের টেটে রয়েছে 5, তোমাদের ট্রেনিংয়ে রয়েছে 15, আর এক্সট্রা ক্যারিকুলামে রয়েছে মাত্র 5, আর ইন্টারভিউ রয়েছে মাত্র 10। ঠিক আছে, তাহলে 15, 20, 40, এইটুকুর মধ্যে রইল 40। এবার 40-এর মধ্যে কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম 5 অনেকের নেই। ঠিক আছে, এখানে মোটামুটি থাকলো 35, কিন্তু তোমার এখানে কিন্তু অনেকের হাতে কিন্তু এই 10 নম্বর কিন্তু রয়েছে। এবার বলি, যদি যারা মনে করছো যে আমাদের মাধ্যমিকে খুবই খারাপ হয়েছিল, আমরা মাধ্যমিকে 60% মতো পেয়েছি, সেখানে কিন্তু আমাদের মাত্র 3 নম্বর, আমি ধরলাম এইচএসে মাত্র 60% পেয়েছি, সেখানে তোমার স্কোর মাত্র 6 নম্বর, টেটে আমি মিনিমাম 90 ধরছি, 90 হলে মাত্র 3, এবং ট্রেনিংয়ে যদি 70%ও পাও বা 78% পেলে 12 নম্বর, আমি এখানে 10 নম্বর ধরছি। ঠিক আছে, তোমার ধরে রাখো তাহলে তোমার 3, 9, 12, 22 নম্বর থাকছে। এবার তোমরা হয়তো ভাবছো যে আমাদের মাত্র 22 নম্বর, আমরা কিভাবে ওদেরকে টপকাতে পারবো। এবার যাদের স্কোর ভালো, সেখানে যদি কেউ 80% পায় তাহলে সে কত পাচ্ছে, সেখানে যদি 90% যদি কেউ পায় তাহলে পাচ্ছে এখানে 4.5, এখানে 90% পেলে 9, এখানে ট্রেনিংয়ে যদি 80% পায় 12, এবং টেটে যদি 120 পায় তাহলে সে পাচ্ছে 4, এবং ট্রেনিংয়ে যদি 80% পায় সে কত পাচ্ছে 12, কত হচ্ছে 16, 25, 29.5। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম, মানে এরকম স্কোর কিন্তু খুবই কম, হয়তো 100-এ একটা পাবে। কাজেই এদের সঙ্গে যে তোমাদের 7.5 ডিফারেন্স থাকছে, ঠিক আছে, তোমাদের এইটা নিয়ে ভেবে লাভ নাই। তোমাদের হাতে রয়েছে বর্তমানে, মনে করো সব থেকে কম কম করে পেলেও কত হচ্ছে 22। এবার তোমাদের পড়ে থাকছে যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, এখানে 10 নম্বর। এবার বলি, তোমাদের যে ইন্টারভিউ 10 নম্বর রয়েছে, 5 নম্বর ইন্টারভিউ, 5 নম্বর অ্যাপটিটিউড টেস্ট। এখানে কিন্তু যে বিগত যে ইন্টারভিউগুলো হতো সেখানে কিন্তু স্কোর কিন্তু কাউকে 0 দেওয়া হতো বা মিনিমাম 1 দেওয়া হতো,
এবং কাউকে 10ও দেওয়া হয়েছে। তারপরে কিন্তু যে ইন্টারভিউর মধ্যে অনেক ফারাক গ্যাপ ছিল, তার উপর বিচার করে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে ইন্টারভিউ প্রসেসটা স্মুথলি করতে হবে এবং একদম স্বচ্ছ হয়ে করতে হবে। এই জন্য কিন্তু গত ইন্টারভিউ থেকে পুরোপুরি একদম ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয়। সেখানে কিন্তু দেখা গেছে যে ইন্টারভিউ কিন্তু যদি কেউ ভালো দিয়ে থাকে তাকে 10ও দেওয়া হয়েছে, কিন্তু এভারেজ কিন্তু 4, 5, 6 করে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে। কিন্তু অনেকে হয়তো ভাবছো যে মিনিমাম 2, 3 পাওয়া হয়, কিন্তু ইন্টারভিউ কিন্তু সেরকম কোনো নির্দেশ নেই যে কাউকে অ্যাপিয়ার হলেই যে 1, 1, 2 দিতে হবে। এই বছর যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাউকে মিনিমাম 2, 3ও দেওয়া হয়েছে। মানে তোমাদের হাতে একটা কিন্তু সুযোগ থেকে গেল যে মনে করো যাদের স্কোর কিন্তু এইদিকে হাই আছে, ঠিক আছে, ধরো 70, 27 বা 28 আছে আউট অফ 40-র মধ্যে। এইখানে কিন্তু তোমার হয়তো আছে 20 বা 22 আছে। এবার দেখো যদি সেই ক্যান্ডিডেট হয়তো ওদিকে স্কোর ভালো আছে অথচ ইন্টারভিউটা খারাপ হয়ে গেল, তাহলে ধরো যে ইন্টারভিউ খারাপে যদি 3 পাই তাহলে সেখানে কত পাচ্ছে, 28 + 3 হয়ে যাচ্ছে মাত্র 31। তোমার ধরো স্কোর এখানে হয়ে আছে 22, তোমার ইন্টারভিউটা খুবই ভালো হলো, ঠিক আছে, খুবই যদি ভালো হয়ে যায় তুমি 8, 9, 10ও পেতে পারো। আমি যদি 8 ধরি তাহলে সেখানে 22, 8 যোগ করলে কত হতে পারে, সেখানে 30 নম্বর। তাহলে তোমার সঙ্গে এর ডিফারেন্স কত থাকছে, মাত্র 1। সেই জায়গায় কিন্তু তোমাদের এখনো হাতে প্রচুর সুযোগ আছে। তাই যার স্কোর যতই কম হোক, যেহেতু তোমার ডিএলএড পাস হয়েছে, কারণ পরবর্তীকালে কাট অফ কী হবে আগে থেকে বলা সম্ভব না, যেহেতু তোমার সিট বা ভ্যাকান্সি এখনও কিন্তু ডিক্লেয়ার করেনি। ভ্যাকান্সি যদি বেশি হয়ে যায় তাহলে কাট অফ কিন্তু অনেক কমে যাবে। আর যেহেতু যতই সিট কম থাক 10 থেকে 15 নিচে থাকছে না, আর সেখানে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মাত্র 25 থেকে 30, মানে 1:2 হারে হবে, মানে দুটো ক্যান্ডিডেটের পিছনে একটা করে পাবে। সেই জায়গায় তোমাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট তোমরা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, কারণ অ্যাপটিটিউড টেস্টে কিন্তু নম্বরটা ভালো তোলা হচ্ছে। তাই তোমরা এখন থেকেই তৈরি করো, ভালো করে রেডি হও, কারণ আমি অনেক দেখেছি যে এই বছর যারা রিক্রুটমেন্টে পেলো, অনেক স্টুডেন্ট রয়েছে এমন যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউটা ভালো দিয়ে কিন্তু চাকরি করছে বা চাকরি পেয়ে গেল। তাই তোমাদের আশা ছাড়া কোনো কারণ নেই, তোমরা লেগে থাকো, কারণ তোমাদের ইন্টারভিউ ভালো দিতে পারলে, ইন্টারভিউ যদি মোটামুটি হয়, তোমার যদি 28, 29 স্কোর হয়, সেই জায়গাও কিন্তু তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। কেন পাবে না, কারণ এই বছর দেখলাম তো, এর বছর যে প্যানেলটা বেড়েছে সেখানে কিন্তু মিনিমাম এসসিদের ক্ষেত্রে 23, 24ও নেমেছে, ঠিক আছে, এবং জেনারেলদের ক্ষেত্রে 28, 29, 30, 28 পর্যন্ত নেমেছে। এবার সেই জায়গায় যদি ওরা পেতে পারে, তোমরা কেন পাবে না, ঠিক আছে। কাজেই তোমাদের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। আর একাডেমিক স্কোর যে মৈত্র কমিটি রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি, পরবর্তীকালে আদৌ আসবে কিনা সেই নিয়ে ভেবে লাভ নাই। একাডেমিক স্কোরের মামলা ওটা পরবর্তীকালে চলতেই থাকবে, ওই নিয়ে ভেবে লাভ নাই। তোমাদের যেটা হাতে রয়েছে সেটা নিয়ে পড়ে থাকো এবং দেখবে পরবর্তীকালে তোমরা যুদ্ধ জয় করবে। তাই তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী ভিডিও দেওয়া হবে। তোমরা বলবো তোমরা ইন্টারভিউ ভোট, যেহেতু সামনে এই বছর ভোট আছে এবং সরকার যে সমস্ত মামলাগুলো হচ্ছে সে সমস্ত মামলা কোনো টিকবে না। কেন টিকবে না, কারণ যেহেতু এবছর ভোট এবং ভোট সামনে আছে, মানে যে করে হোক সরকার জিতে যাবে এবং তোমাদের রিক্রুটমেন্ট পদ্ধতি শুরু হয়ে যাবে 2022-এরটা দেখে নিও। তাই তোমরা ভালো করে তৈরি হও এবং ইন্টারভিউ হয়তো ভোটের আগে শুরু না হলে পরেও একটা হয়তো নোটিশ দিতে পারে এবং সেখানে ভ্যাকান্সি উল্লেখ করার পরে বলে দেবে যে ভোটের পর থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউ শুরু হবে। তাই তোমরা ইন্টারভিউটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করো এবং ডেমোটা, বিশেষ করে ডেমোটা বা অ্যাপটিটিউড টেস্ট ভালোভাবে দাও। দেখবে তোমরা পরবর্তীকালে ইজিলি তোমরা মেরিট লিস্টে স্থান তোমাদের পেয়ে থাকবে। তাই তোমরা আজকের মতো এইটুকু, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পরবর্তী ভিডিও দেওয়া হবে। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা এডুকেশন সাবস্ক্রাইব করে নিও।